হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের সাথে আলোচনা করব বর্গক্ষেত্রের সঙ্গে আয়তক্ষেত্রের পার্থক্য। আমরা যখন কোনো পার্থক্য লিখব তার লেখার সুন্দর পদ্ধতি হলো বিষয়টাকে উল্লেখ করে তাদের পার্থক্য লেখা। তাই এখানে আগে থেকে আমি লিখে রেখেছি বিষয়, বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র। এবার কোন বিষয়ের উপর পার্থক্যটি লিখব? দুজনের মধ্যে পার্থক্য আছে। যে বিপরীত, প্রথম হলো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। আমরা জানি বর্গক্ষেত্রে চারটা বাহু সমান হওয়ার জন্য তার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, মানে সন্নিহিত মানে পাশাপাশি দুটো বাহুর দৈর্ঘ্য সমান। কিন্তু আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য অসমান। তাহলে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রে লিখবো হ্যাঁ, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান নয় বলে লিখলাম না। এবার লিখবো বিপরীত প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। প্রতিটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের চারটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আলাদা, প্রস্থ সন্নিহিত বাহুর দৈর্ঘ্য আলাদা, তাই প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান নয়। তাই প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এই কথাটি বর্গক্ষেত্রের ক্ষেত্রে সত্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রে সত্য নয়। তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা লিখবো হ্যাঁ, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা লিখে ফেলবো না। এবার তৃতীয় পয়েন্টে আসবো। বর্গক্ষেত্রের কর্ণ, যা প্রমাণ করা যায়, বর্গক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে, মানে 90 ডিগ্রি কোণে লম্বভাবে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর আয়তক্ষেত্রের কর্ণ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে না। তাই কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা ঠিক, তাই লিখলাম হ্যাঁ। আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা ঠিক নয় বলেই এটা লিখলাম না। এবারে আবার আসবো চতুর্থ পয়েন্টে। সন্নিহিত বাহুর দৈর্ঘ্য অসমান। সন্নিহিত বাহু মানে পাশাপাশি। আয়তক্ষেত্রের এই যে সন্নিহিত বাহু মানে পরস্পর সংলগ্ন আছে, গায়ে গায়ে যে দুটো বাহু, তাদের এটা দৈর্ঘ্য পরস্পর অসমান। কিন্তু বর্গক্ষেত্রের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই বিষয়টা আয়তক্ষেত্রের ক্ষেত্রে ঠিক, বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঠিক নয়। তাই এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে লিখবো হ্যাঁ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা ঠিক নয় বলে লিখবো না। এবার আসবো পঞ্চম একটা পয়েন্ট। কর্ণ দুটি ছেদ করার ফলে, পরস্পরকে ছেদ করার ফলে যে চারটি ত্রিভুজ গঠিত হলো, এখানেও আয়তক্ষেত্রের ক্ষেত্রে একই রকম চারটি ত্রিভুজ গঠন হবে। কিন্তু বর্গক্ষেত্রের এই চারটি ত্রিভুজ পরস্পর সর্বসম। কি লিখলাম? কর্ণ দুইটি ছেদ করার ফলে গঠিত চারটি ত্রিভুজ পরস্পর সর্বসম। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঠিক, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে ঠিক নয়। তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা লিখবো আমরা হ্যাঁ, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা লিখবো না। এটা হলো বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য, বা বর্গক্ষেত্রের সঙ্গে আয়তক্ষেত্রের পার্থক্য। তোমাদের ভালো লাগলে এই ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো।